आवर चैनल यूनिक लार्निंग लैब आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 10 अर्थात दशम श्रेणी जे मॉडल एक्टिविटी टास्कगुलो पार्ट 4 तोमादेर स्कूल थेके देवा होच्छे जुलाई मासे, तो तार इतिहास विषयेर जे प्रश्नगुलो रयेछे सेगुलो निये आलोचना करब। अन्यान्य समस्त मॉडल एक्टिविटी टास्कगुलोई सल्व करे देवा होयेछे। তোমরা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল বলে ক্লিক করে রেখো সেখানে, তাহলে সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন তুমি প্রথমে পেয়ে যাবে। তো দেখো শুরু করছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস দশম শ্রেণী। এক আছে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, ক আর এটা আছে খ। তো এর সঙ্গে ক এর সঙ্গে খটাকে মেলাতে হবে। তো ক এ আছে দেখো নিম্নবর্গের ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস চর্চা বলে আছে। আর খ আছে লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রতিষ্ঠান, গ আছে একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা একটা প্রতিষ্ঠান। তো দেখো এখানে খ স্তম্ভে রয়েছে সরলা দেবী চৌধুরানী, দুইয়ে রয়েছে ডিরোজিও, তিনে রয়েছে রঞ্জিত গুহ। তাহলে এখানে উত্তরগুলো এইভাবে লিখবে। দেখো নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত রয়েছে রণজিৎ গুহ। নেক্সট লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিলেন সরলা দেবী চৌধুরানী। নেক্সট গ আছে একাডেমিক অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। নেক্সট দেখো দুইয়ের দাগে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দুইয়ের ক আছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটা হচ্ছে ভুল, তাহলে এখানে হবে মিথ্যা, কারণ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট দেখো খ সর্বধর্ম সমন্বয় এর আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, তাহলে এটা হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে গ সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা, এটাও সত্য। নেক্সট দেখো তিনের তাকে বলেছে দুইটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, 2, 3 এখানে তিনটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, তো উত্তরগুলো দেখে নাও। তো দেখো তিনের ক অর্থাৎ প্রথম প্রশ্নটি আছে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে তথ্যের সহজলভ্যতা। ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে দেশ দুনিয়ার অসংখ্য তথ্য নিমেষের মধ্যে জানা যায়। ইন্টারনেট থেকে বহু তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যায়। নেক্সট পয়েন্ট করবে সময় সাশ্রয়। বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা প্রচুর সময় সাপেক্ষ, কিন্তু ইন্টারনেটের সাহায্যে অল্প সময়ে প্রচুর তথ্য সংগ্রহ করা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে কম খরচে তথ্য সংগ্রহ। ইন্টারনেটের সাহায্যে কম খরচে অনেক বেশি তথ্য পাওয়া যায়, বই কিনে বা অন্যভাবে তথ্য সংগ্রহ করা অনেক বেশি ব্যয়বহুল। তিনের খয়ের প্রশ্নটি আছে ডেভিড হেয়ার কেন স্মরণীয়। উত্তর দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠা। ভারতে ডেভিড হেয়ারের প্রথম উল্লেখযোগ্য অবদান হল 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা। নেক্সট রয়েছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট পয়েন্ট করবে নারী শিক্ষার বিস্তার। ডেভিড হেয়ার নারী শিক্ষার বিস্তারে সচেষ্ট ছিলেন। আধুনিক শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য ডেভিড হেয়ার চিরস্মরণীয় হয়ে থাকবেন। নেক্সট দেখো তিনের গ বারাসাত বিদ্রোহ কি। উত্তর দেখো, বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী, যিনি তিতুমির নামে অধিক পরিচিত। তিনি জমিদার মহাজন নীলকর ও ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং নিজেকে বারাসাত অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করেন। তিনি নারকেলবেরিয়ার সদর দপ্তরে বাঁশের কেল্লা নির্মাণ করে ওই অঞ্চলের জমিদারের কাছে রাজস্ব দাবি করেন এবং তার ফলে বিদ্রোহ শুরু হয়। তাহলে প্রথমে দেখলে জমিদার মহাজন নীলকর ইংরেজ সরকারের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তিনি নারকেলবেরিয়ায় যে বাঁশের কেল্লা স্থাপন করে সেখানে জমিদারের কাছে রাজস্বও দাবি করেছিলেন, ফলে সেখানেও বিদ্রোহ শুরু হয়। তাহলে এটি ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তোমরা যদি এখান থেকে এইটুকু নাও লেখো তাও হয়, এখানে যদি তুমি লিখে দাও যে এটি ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত তবুও হবে, কিন্তু ইতিহাসের প্রশ্ন যেহেতু তো একটু এইটুকু লিখতে হবে, ঠিক আছে, কষ্ট করে লিখে নিও। তো এখানে দেখো এই অঞ্চলের জমিদারের কাছে রাজস্ব দাবি করেন, এখানে লিখে এটুকু তোমরা বাদ দিতে পারো, যেহেতু আগে একবার যুদ্ধ ঘোষণা করেন বলা হয়েছে, তো এটি ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
এটা লিখলেও ভুল নেই, এটা লিখলেও সঠিক। একবার যেহেতু যুদ্ধ ঘোষণা লেখা হয়েছে, তো এখানে তোমরা বিদ্রোহ শুরু হয় এই কথাটা নাও লিখতে পারো, ঠিক আছে। দেখো এবার নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো 4 দাগের প্রশ্নটি, 7 বা 8টি বাক্যে উত্তর দাও। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর দেখো, ভূমিকা। 18 শতকের শেষ ও 19 শতকের গোড়ার দিকে কলকাতা ও মফস্বল শহরে বেসরকারি উদ্যোগে ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। দেশীয় শিক্ষার ধারাও প্রচলিত ছিল সে সময়। দেশীয় শিক্ষা কী কী ছিল? সংস্কৃতি, আরবি ও ফার্সি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে এদেশের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। দেশীয় শিক্ষার জন্য প্রাচ্যবাদীরা এবং ইংরেজি শিক্ষার জন্য পাশ্চাত্যবাদীরা এই টাকা দাবি করলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয়। কারণ দেখো, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। বাংলাদেশে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজরা এদেশীয় সংস্কৃতি ও সভ্যতায় হস্তক্ষেপ করতে চায়নি। পরে এদেশীয়দের কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করার জন্য খ্রিস্ট ধর্ম ও জনহিতবাদের ভিত্তিতে শিক্ষা বিস্তারের দাবি ওঠে। ইংল্যান্ডের এই জনমতের দাবিতে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 43 নম্বর অনুচ্ছেদে এদেশের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। প্রয়োজনের তুলনায় কম হলেও এর প্রতীকী গুরুত্ব ছিল অসীম, কারণ এই নির্দেশের দ্বারা কোম্পানি সরকারকে এদেশীয়দের জনশিক্ষার দায়িত্ব গ্রহণ করতে হয়। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা পাওয়ার জন্য প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সরকার শিক্ষা খাতে অর্থ ব্যয় বন্ধ করে দেয়। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেয় একটি সমিতির উপর। এর নাম ছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, যাকে বলে জিসিপিআই। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। প্রাচ্যবাদী দেখো, বাংলাদেশ তথা ভারতবর্ষে সংস্কৃত, আরবি ও ফার্সি শিক্ষা দীর্ঘকাল ধরে চালু ছিল। এই শিক্ষাই হলো প্রাচ্য শিক্ষা। H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদীদের নেতা। তাদের মতে প্রাচ্য শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, কারণ এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা জড়িত। দেশের বেশিরভাগ শিক্ষার্থী এই শিক্ষার সঙ্গে যুক্ত। এই শিক্ষার জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাই এই শিক্ষার উন্নতির জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত। নেক্সট দেখো, পাশ্চাত্যবাদী। বাংলাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর কলকাতা ও মফস্বল শহরে বেসরকারি উদ্যোগে বেশ কিছু ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে পাশ করা ছাত্ররা বাণিজ্যিক ও সরকারি চাকুরি পেত। এজন্য এই ধরনের স্কুলের সংখ্যা ও ছাত্র সংখ্যা বেড়ে চলে। এই শিক্ষাই হলো পাশ্চাত্য শিক্ষা। ট্রেভেলিয়ান, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদী নেতা। তাদের মতে ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। এই ভাষায় রচিত সাহিত্য অতি সমৃদ্ধ এবং তা ছাত্রদের চাকুরি পাওয়ার উপযোগী। ভবিষ্যতে এই ভাষা এদেশের আঞ্চলিক ভাষাগুলিকে সমৃদ্ধ করবে, তাই ইংরেজি শিক্ষার জন্যই সরকারি টাকা বরাদ্দ করা উচিত। রামমোহনের স্মারকলিপি। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সরকার অর্থব্যয় বন্ধ করেছিল। শেষ পর্যন্ত 1823 খ্রিস্টাব্দে সরকার ওই জমা টাকায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। তখন রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে একটি পত্র লেখেন। এই পত্রটিকে স্মারকলিপি বলা হয়। এই স্মারকলিপিতে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংল্যান্ডের মতো আধুনিক শিক্ষা ভারতে চালু করার কথা বলা হয়। এবার এই প্রাচ্য এবং পাশ্চাত্য যে দ্বন্দ্ব হয়েছিল তার পরিণতি কী হয়েছিল দেখো। রাজা রামমোহন রায় শিক্ষিত ভারতীয়দের প্রতিনিধি ছিলেন, তাই সরকার এই মতকে গুরুত্ব দেয়। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর আইনসভার সদস্য স্যার থমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি ব্যঙ্গ, বিদ্রুপ ও শ্লেষ সহ এক মন্তব্য প্রকাশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। তিনি বলেন, ইউরোপের একটি ভালো লাইব্রেরির 1 তাক বই সমগ্র প্রাচ্য সাহিত্যের থেকে মূল্যবান। তার বাগ্মিতা ও যুক্তির দ্বারা বেন্টিং প্রভাবিত হন। তিনি 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসাবে গ্রহণ করেন। এরপর ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। সরকারি ক্ষেত্রে ফার্সি ভাষার পরিবর্তে ইংরাজি ভাষার ব্যবহার চালু হয়। তো এই পুরোটাই লিখতে হবে। ওখানে তোমাদের 7টি 8টি বাক্যে বলেছে, কিন্তু অত কমে তো লেখা সম্ভবই নয়, কারণ দ্বন্দ্বটা তো তুলে ধরতে হবে এবং তার পরিণতি কী ঘটেছিল।
সেটাও উল্লেখ করতে হবে। যেহেতু ইতিহাসের প্রশ্ন, তো তোমরা কষ্ট করে এইটুকু লিখো। তোমাদের এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে বলে আমি বই থেকেই পড়িয়ে দিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। তো খাতায় লিখলে তো আমাকে এই পুরোটাই লিখতে হতো, আমি পড়ে দেখে নিয়েছি, এটা একদম যথাযথ উত্তর। তো তোমরা লিখে নিও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।